ডিকেন্স। শুরু করার আগেই বলে দিই, এই তথ্যগুলো আমি Google থেকে কালেক্ট করেছি। সুতরাং কেউ কোথায় পেলে এটা যে কপি করা তা বলার কোনো অবকাশ নেই। তার কারণ আমি কপি করেই বলছি। ওকে, চলুন শুরু করি। উপন্যাসটি ফরাসি বিপ্লবের পটভূমিকায় রচিত। এখানে ফরাসি বিপ্লবের পরবর্তী চলাকালীন লন্ডন ও প্যারিস শহরকে চিত্রায়িত করা হয়েছে। উপন্যাসটিতে ফরাসি বিপ্লব আ শুরুর প্রাক্কালীন সময়ে ফ্রান্সের দুঃখ, কষ্ট ও নিষ্ঠুরতার সাথে লন্ডনের মানুষের নানা পার্থক্যের কথা তুলে ধরা হয়। মূলত এ সময় কিছু মানুষের জীবনকেই উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অনেকেই বলে থাকেন উপন্যাসটিতে চার্লস ডিকেন্সের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার প্রতিচ্ছবি রয়েছে। বছরটি ১৭৭৫ সাল, যখন ফ্রান্সের রাজা ষোড়শ লুই এবং ইংল্যান্ডের রাজা জর্জ III এর শাসনকাল চলছে। উপন্যাসটি শুরু হয় এভাবে যে জর্জ লার্ভিস লুসি ম্যানেটোর সাথে দেখা করতে গেলে ডোভার ভ্রমণ করছেন। ডোভারে পৌঁছে সে লুসি ম্যানেট ও নার্স মিস প্রৌসের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে অনাথ নয় এবং বরং তার পিতা একজন ডাক্তার, যিনি এখনো জীবিত আছেন। কারণ লুসি জানতো সে অনাথ শিশু। লুসিকে জানায় যে তার বাবা ডক্টর আলেকজান্ডার ম্যানেটের সাক্ষাৎ করতে তাকে নিয়ে প্যারিসে যাত্রা করবে, যিনি দীর্ঘ ১৮ বছর বাস্তিল দুর্গে বন্দী থাকার পর এখন মুক্ত হয়েছেন এবং তিনি এখন ফ্রান্সের প্রত্যন্ত অঞ্চল অ্যান্টয়েন শহরে বিপ্লবী আর্নেস্ট ডিফার্জ এর ওয়াইন শপে আশ্রয় নিয়েছেন। তারপর লরি এবং লুসি সেখানে যায় এবং দেখে আলেকজান্ডার ম্যানেট জীর্ণশীর্ণ অবস্থায় বা ঘরে নিজ পেশা বাদ দিয়ে জুতা সেলাই করছেন। আর জুতা সেলাই করার কাজটি তিনি বাস্তিল দুর্গে থাকাকালীন সময়ে শিখেছিলেন। যাই হোক, তিনি তার পূর্বের সবকিছু স্মৃতি ভুলে যান, যার ফলে তিনি তাদের কাউকে চিনতে পারেননি। জার্ভিস লৌরি লুসিকে জানায় যে একমাত্র তার ভালোবাসা ও সেবা যত্নই পারে আলেকজান্ডার ম্যানেটকে তার পূর্বের স্মৃতিতে ফিরিয়ে আনতে। প্রথমে ডাক্তার ম্যানেট লুসিকে চিনতে না পারলেও পরে ২ টি কারণে তাকে চিনতে পেরেছিল, যেগুলো হচ্ছে তার লম্বা চুল, লম্বা সোনালী চুল এবং নীল চোখ, যা তার মায়ের লম্বা সোনালী চুল ও নীল চোখের সাথে মিল পাওয়া যায়, যে সে তার নিজের কন্যা। তারপর বাবা আর মেয়ে প্যারিস থেকে লন্ডনে ফিরে আসে। তারপর এভাবেই কেটে যায় ৫ টি বছর। বছরটি এখন ১৭৮০ সাল। আমেরিকা বিপ্লবের সময় ফ্রান্স এবং আমেরিকার কাছে ইংরেজদের গোপনীয়তা প্রচার করার অভিযোগে উপন্যাসের নায়ক ফ্রান্সের নাগরিক চার্লস ডার্নাই এর উপর রাষ্ট্রদ্রোহের অভিযোগ দেয়া হয়। এই অভিযোগের প্রধান সাক্ষী তার বন্ধু জন বারসাদ ও রজার ক্লয়। ওরা দুজন গুপ্তচর ডার্নয়ের বিরুদ্ধে সাক্ষী দেয়। তখন স্ট্রাইভার নামের একজন আইনজীবী ডর্নের পক্ষে কাজ করে। তবে তার স্ট্রাইভার মাতাল, অকার্যকর এবং অকর্মণ্য সহকারী সিডনি কার্টনের কারণেই সেই মামলা থেকে খালাস পেয়ে যায়। সিডনি কার্টন কোর্টকে যুক্তি দেখায় সিডনি কার্টন আর চার্লস দেখতে একই রকম। ফলে মামলা দুর্বল হয়ে যায়। অভিযোগে মিথ্যা প্রমাণিত হলে ডার্নয়েকে মুক্তি দেয়া হয়। লুসি ম্যানেট ও তার পিতা ডক্টর ম্যানেটের কোর্টে সিডনি কার্টনের মামলা লড়ে যাওয়ার পক্ষে পর্যবেক্ষণ করেন। ওই দিন কার্টন তার মক্কেল চার্লস ডার্নেইকে একটি ঝর্ণার পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, লুসির মতো মেয়ের সহানুভূতি পেলে তার কেমন লাগবে। এইদিকে ফ্রান্সের নিষ্ঠুর মার্কুইস এভারমন্ড, যিনি একজন অহংকারী, নিষ্ঠুর ফরাসি অভিজাত, যে নিম্ন শ্রেণীর প্রতি সম্মান দেখায় না এবং নির্মম অত্যাচার করে। মার্কুইস এভারমন্ট চার্লস ডার্নয়ের চাচা, যিনি গিয়েছেন তার রাজার সাথে দেখা করতে। রাজা সময় না দেওয়ায় রাগ করে বেরিয়ে যান এবং রাস্তায় তার ঘোড়ার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়। তৎকালীন দরিদ্রের বিষয়ে অভিজাত শ্রেণী আদর্শের মনোভাব প্রকাশ করে মার্কুইস কোনো দুঃখ প্রকাশ করে না।
বরং একটা সোনার মুদ্রা ছুঁড়ে দিয়ে শিশুটির বাবাকে অভিশাপ দিতে থাকে। তারপর বাড়ির দিকে ছুটে আসে, সেখানেই তার দেখা হয় বিপ্লবী আর্নেস্ট ডিফার্জের সাথে। তার কথা শুনে মজা পেয়ে তার দিকেও সে একটা মুদ্রা ছুঁড়ে দেয়। এভাবে সে নিচু শ্রেণীর লোকদের অত্যাচার করতেন। মূলত ফ্রান্সের জনগণ ২ ভাগে বিভক্ত ছিল। এক অভিজাত শ্রেণী, দ্বিতীয়ত হচ্ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ তৎকালীন রাজার বিরুদ্ধে ছিল। কারণ তৎকালীন রাজা ছিল ভ্রাতৃত্ব, স্বাধীনতা ও সাম্যের বিরুদ্ধে। অভিজাত শ্রেণীর লোকেরা রাজাকে সমর্থন করত। আর রাজা আর অভিজাত শ্রেণীর ৭ শ্রেণীর লোকেরা সাধারণ মানুষের উপর অত্যাচার করত এবং তাদেরকে বাস্তিল দুর্গে বন্দী করে রাখত। বাস্তিল দুর্গ সাধারণ মানুষদের দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। অথচ ওই সাধারণ মানুষগুলো ছিল সকলেই নিরাপদ। বছরখানেক পরের কথা, ডার্নি সিডনি কার্টন এর স্ট্রাইভার এই ৩ জনই লুসিকে প্রচণ্ড ভালোবাসে এবং বিয়ে করতে চায়। কিন্তু ৩ জনের মধ্যে লুসিকে ডার্নাইকে বেছে নেয় এবং বিয়ে করে। চার্লস ডক্টর ম্যানেটের সাথে দেখা করে লুসির প্রতি তার ভালোবাসার কথা জানায়। ডাক্তার ম্যানেট তার মেয়ের সুখের জন্য তার পরিচয় জানতে চায়নি। বিয়ের দিন সকালে সে তার আসল পরিচয় জানায় যে সে জন্মসূত্রে একজন ফ্রান্স অভিজাত। ডক্টর ম্যানেটের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। একবার ভেবেছিলেন সে বিয়ে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু তার মেয়ের কথা চিন্তা করে এটা জেনেও যে তাদের বিয়েতে তিনি সম্মতি দিন। একই সময়ে সিডনি কার্টুন ও লুসির সাথে দেখা করতে আসে। তার ভালোবাসার কথা জানালে লুসি তাকে সুস্থ ও সৎ জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করে। লুসির সহানুভূতিপূর্ণ কথা শুনে সে কেঁদে ফেলে। এক পর্যায়ে লুসিও কেঁদে ফেলে। সে লুসিকে জানায় যেহেতু তার মনে সিডনির জন্য সহানুভূতি ও ভালোবাসা আছে, সে একদিন না একদিন তার প্রতিদান দিবেই দিবে। কারণ এই অভিজাতদের জন্য তাকে বাস্তিলে বন্দী থাকতে হয়েছে। অনেক বছর সে তার প্রতিশোধ নেয়নি ডার্নয়ের উপর। বিয়ের পর লুসি আর ডন্নায়ের দিনগুলো সুখে অতিবাহিত হচ্ছিল। এখন তাদের এক কন্যা সন্তানও আছে, যার নাম হচ্ছে লিটল লুইস। সালটি ১৭৮৯ সাল। তখন ষোড়শ লুই ফ্রান্সের ক্ষমতায় ছিলেন। শুরু হয় ফরাসি বিপ্লব। ফ্রান্সের সাধারণ মানুষ ও কৃষকেরা বাস্তিল দুর্গ আক্রমণ করে বন্দীদের মুক্ত করেন। সাধারণ মানুষের বিপ্লবী বলা হতো। পতন হলো বাস্তিল দুর্গের। বিপ্লবীরা অভিজাত শ্রেণীর লোকদের ধরে ধরে এনে জবাই করতে থাকে গুইলটন নামক অস্ত্রের সাহায্যে। গ্যাবেলে নামে একজন চাকর, যে এভারমন্ট এস্টেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। বিপ্লবীরা তাকে কারাবন্দী করে। বিপ্লবীরা ডন্নায়ের চাচা মার্কুইস এভারমন্টকেও বন্দী করে। তিনি ৩ বছর পর গ্যাবেলে লন্ডনে ডন্নয়ের কাছে একটি চিঠি পাঠায় তাদের সাহায্য করার জন্য। ডন্নয়ের পক্ষে বড় বিপদ ও হুমকি থাকা সত্ত্বেও তৎক্ষণাৎ ফ্রান্সের উদ্দেশ্যে তাদের সাহায্য করার জন্য যাত্রা করে। প্যারিসে আসার সাথে সাথেই ফরাসি বিপ্লবীরা তাকে দেশত্যাগী ও অভিজাত বংশধর হিসেবে গ্রেফতার করে। তাকে বাঁচানোর আশায় লুসি এবং ডক্টর আলেকজান্ডার ম্যানেট প্যারিসে যান। আদালতে বিচার পাওয়ার আগে ডনয়ের ১ বছর ৩ মাস কারাগারে থাকতে হয়েছিল। তাকে মুক্ত করতে ডক্টর ম্যানেট বিপ্লবীদের সাথে তার যথেষ্ট প্রভাব ব্যবহার করেছিলেন। যাই হোক, ডর্নে খালাস পায়, কিন্তু একই রাতে তাকে আবার গ্রেফতার করা হয়। কারণ ডিফার্জ ও তার প্রতিপন্ন স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করে। সিডনি কার্টন ডার্নেকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা নিয়ে প্যারিসে পৌঁছে এবং জন বার্সাদের সাহায্য নেয়। লুসির অনুগত দাস এবং স্ট্রোস হারিয়ে যাওয়ায় ভাই, যে সলোমান ক্রোশ হিসেবে পরিচিত। ডার্নায়ের বিচার কাজ শুরুর সময় ডিফার্জ একটি চিঠি উপস্থাপন করে, যা বাস্তিল দুর্গে ভ্যানেটের পুরনো কারাগারের কামরায় পেয়েছিল। চিঠিতে ভ্যানেটের কারাবাসের কারণ ব্যাখ্যা করা হয়েছে। বছরখানেক আগে
কোনো একজন এক ধর্ষিতা মেয়ের চিকিৎসার জন্য ডক্টর আলেকজান্ডার ম্যানেটকে বলেছিল যে মেয়েকে দুই ভাইয়ের কোনো একজন ধর্ষণ করেছিল এবং ওই মেয়ের ভাইকে অপরজন মারাত্মকভাবে ছুরিকাঘাত করেছিল। ম্যানেট তাদের অপকর্মের খবর দিতে পেরে এই ভয়ে বিমানবন্দর তাকে গ্রেফতার করেছিল। এই গল্পটি শুনে বিচারকরা তার পূর্বপুরুষদের অপরাধের জন্য টার্নারকে নিন্দা করে এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে মৃত্যুর জন্য সাজা দেয়। টার্নারের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এই সময় সিডনি কার্টন লন্ডন থেকে প্যারিস চলে আসে। সে লুসিকে জানায় সে তার ভালোবাসার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারবে। যেহেতু সিডনি কার্টন দেখতে হুবহু চার্লস টার্নারের মতোই ছিলেন, তাই সে টার্নারের স্থান নিয়ে মৃত্যুবরণ করল। কার্টন বিশ্বাস করেন যে তার ত্যাগের কাজে আগের সকল কাজকে ছাড়িয়ে যাবে এবং তার জীবনকে অর্থবহ করে তুলবে। এভাবে চার্লস ডিকেন্স তার এই নভেলটিতে পুনরুদ্ধার, বিচার, নিপীড়ন, একে অপরের ভালোবাসা, প্রতিহিংসা, সমাজের নিম্ন শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশার চিত্র, ফরাসি বিপ্লবের ঘটনাবলীর চিত্র, এসব কিছু তিনি অতি সুনিপুণভাবে তার এই দুই শহরের গল্প লন্ডন ও প্যারিসের মাধ্যমে তুলে ধরেছেন। ফ্রান্স রেভলিউশন বা ফরাসি বিপ্লবের যে আসল নিরর্থক ছিল, ডিকেন্স তা তুলে ধরেছেন এই উপন্যাসে।